চীন বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার হলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বিশাল। ঘাটতি কমাতে এরই মধ্যে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে উন্নত প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে শিল্প সংযোগ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকার কথা জানিয়ে বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রীও তাদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা, করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি সাবেক রাষ্ট্রদূত ও সচিব আশরাফুদ্দৌলা এবং অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাককে। স্বাগত আপনাদের দুজনকেই। প্রথমেই যেতে চাই ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। জানতে চাই, চীন বিশ্বের বড় রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ, একই সঙ্গে দ্বিতীয় আমদানিকারক দেশও। এই বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারছি না। আপনার কাছে কি মনে হয়, কেন কাজে লাগছে না? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, চীন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। চীনে আমরা রপ্তানি করতে পারি না, কারণ আমরা যে দ্রব্যগুলো সাধারণত রপ্তানি করে থাকি সেগুলোতে চীন হচ্ছে অলরেডি খুব এস্টাবলিশ, তারা প্রডিউসার এবং তারা খুবই কম্পিটিটিভ ওয়েতে এগুলো তৈরি করতে পারে। কাজে আমরা যে পণ্যগুলো বিক্রি করতে চাই সেই পণ্যগুলো চীনের বাজারে নিয়ে প্রবেশ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ। এটি একটি প্রধান সমস্যা। দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে, চীনে কোনো বাণিজ্য করতে হলে, বিশেষ করে রপ্তানি খাতে ভালো করতে হলে, চীনে যারা রিটেল লেভেলে কাজ করেন, খুচরা ব্যবসায়ী, হোলসেল নিয়ে যারা কাজ করেন, তাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করতে হবে, নাহলে কিন্তু সেই বাজারে ঢোকা যাবে না। সেখানে ল্যাঙ্গুয়েজ একটা বড় একটা ব্যারিয়ার আছে, সেটা যেমন সত্যি। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু ওই পণ্যগুলোকে উৎপন্ন করতে হবে যেখানে কিন্তু চীনের বাজারে চাহিদা আছে। এই জন্য আমরা সবসময় পণ্য বহুমুখীকরণের কথা বলি। দেখুন, আমরা রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট করি। যদি আপনি শুধু তৈরি পোশাকের কথা চিন্তা করেন, তাহলে চীন মাত্র $10 বিলিয়ন তৈরি পোশাক সারা বিশ্ব থেকে আমদানি করে। কাজে শুধু তৈরি পোশাক করলে কিন্তু চীনের বাজার ধরা যাবে না। চীনের বাজার ধরতে হলে চিন্তা করতে হবে, চীন যে পণ্যগুলো এখন তৈরি করছে সেই পণ্যগুলোর সঙ্গে আমরা যদি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করে সাপ্লাই চেইনে যদি ইনভলভ হতে পারি। যেমন ধরুন, অনেক ইন্ডাস্ট্রি আছে, কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ইকুইপমেন্টের কথা আমরা জানি, সেটাখানে চীন বড় মাপের সরবরাহকারী দেশ হয়ে পড়েছে। সেখানে চীন ব্যাপকভাবে ইনভেস্ট করছে, কিন্তু চীনের সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যদি সংযোগ তৈরি করতে পারি তাহলে হয়তো আমাদের পক্ষে রপ্তানি করাটা অনেক সোজা হবে। সোজা কথা, এখন যে আমাদের বর্তমান পরিস্থিতি, তাতে আমাদের কাছে খুব বেশি পণ্য নাই যেটা নিয়ে কিন্তু চীনের মার্কেটে ঢোকা যাবে। এটাও সত্যি, চীন কিন্তু আমাদেরকে প্রায় 99% পণ্যে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিয়েছে এবং সেটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। আবার এটার সঙ্গে বলে রাখি যে পৃথিবীর অনেক দেশ কিন্তু এখন চীনের উপরে বিভিন্ন রকম ব্যারিয়ার ইম্পোজ করছে। চীনের পক্ষে ব্যবসা বাণিজ্য করে রপ্তানি বাড়ানো পশ্চিমা বিশ্বে কঠিন হয়ে পড়ছে। কাজে বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে। যদি চীন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বেশি করে, তাহলে বাংলাদেশ থেকে তারা প্রোডাকশন করে পৃথিবীর কিন্তু অন্য দেশে রপ্তানি আমরা করতে পারবো। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই মেইন জায়গা হচ্ছে চীনের সঙ্গে আমরা আমাদের রপ্তানির ক্ষেত্রে চায়না থেকে আরো অধিকতর বিনিয়োগ যদি পেতে পারি, সেটাই হবে আমাদের জন্য মূল লক্ষ্য, যেন আমরা সারা বিশ্বে আমাদের রপ্তানি প্রসার করব। জি, ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা একটু আশরাফুদ্দৌলার কাছে জানতে চাই। আজ প্রধানমন্ত্রী বেইজিংয়ে বলেছেন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আছে আমাদের দেশে, চীনা বিনিয়োগকারীদেরকে উনি আমাদের দেশে আহ্বান জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয়, আসলে এই ঠিক কতটা উপযুক্ত আমাদের বিনিয়োগ পরিবেশ? ডক্টর আশরাফুদ্দৌলা, আপনার ডিভাইসটা একটু আনমিউট করে নিতে হবে। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আশরাফুদ্দৌলা, হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আজ প্রধানমন্ত্রী বেইজিংয়ে বলেছেন বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত, বাংলাদেশে বিনিয়োগের জন্য একদম উপযুক্ত পরিবেশ আছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, প্রধানমন্ত্রী তো বক্তব্য দিয়েছেন, কারেক্ট বক্তব্য দিয়েছেন। পরিবেশ আছে, পরিবেশ সত্যিই বাংলাদেশে পরিবেশ আছে বিদেশি বিনিয়োগের জন্য। কিন্তু আমি ধরেন কয়েকটি জায়গায় যেখান থেকে বাংলাদেশে সাধারণত ইনভেস্টমেন্ট আসে, সেসব জায়গায় আমি রাষ্ট্রদূতের চাকরি করেছি এবং আমাদের যে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল আমাদের কতগুলো কমপ্লিকেশনস আছে
আমি অনেক জাপানে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, অস্ট্রেলিয়ায় ছিলাম, তাদের কিন্তু একই ভাষ্য যে আমাদের আপনি ভিয়েতনামের সঙ্গে যদি কম্পেয়ার করেন, দেখবেন যে ভিয়েতনামে ফরেন ইনভেস্টমেন্ট, ডিএফআই আকর্ষণ করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আপনার সেটা পোর্টস ফ্যাসিলিটি থেকে শুরু করে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে, কমিউনিকেশন থেকে শুরু করে, এই তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রেট, আপনার রেট কি করে লাল সুতা যেটাকে বলে, সেই সব যে সমস্যাগুলো আছে, যেটা বাধা হয়ে দাঁড়ায়, এই জিনিসগুলো কিন্তু মানে সেইটা হচ্ছে মেইন বাধা। আমাকে যেমন ওরা যেমন বলে যে দেখেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কাজ করার পর আমরা যখন রাত 8টায় যখন ফিরে যাব আমাদের হোটেলে, তখন আমাদের কি করার আছে। এইটা একটা এন্টারটেনমেন্টের একটা ল্যাক অফ এন্টারটেনমেন্ট আছে। তারপরে বলে বাংলাদেশে যদি কোনো একটা কোম্পানি খুলতে হয়, প্রায় 100টা অ্যাপ্রুভাল নিতে হয়। এই যে দৌড়াদৌড়ি করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই রেড টেপ থেকে শুরু করে এই বাধাগুলো কিন্তু তাদেরকে ডিসকারেজ করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। বা তবুও আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক বেড়েছে, জাপানিজ সকলেই ইনভেস্টমেন্ট আসছে। বাট এটা হচ্ছে ইটস এ প্রসেস। আমাদের কিন্তু শিখতে হবে যে আমাদের ভুলগুলো কোথায় হয়েছে, আমাদের বাধাগুলো কোথায় আছে, প্রতিকূলগুলো কোথায় আছে। এইগুলো যদি যেমন, সেটা হচ্ছে একমাত্র চীনা যে যারা আছে ইনভেস্টার, প্রসপেক্টিভ ইনভেস্টার্স, বা তাদের সঙ্গে চাইনিজ যে আপনার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছে, তাদের সঙ্গে বসতে হবে, বসে বের করতে হবে, বলবো যে তোমরা কি কি বাধার সম্মুখীন হও। এটা নিশ্চয়ই হ্যাঁ, আপনি যেটা বলেছেন আসলে বাধাগুলো কোথায় বা কেন আমরা পর্যাপ্ত সুবিধা দিতে পারছি না, এই বিষয়গুলো নিয়ে আরো ভাবতে হবে। আমি এখন ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাচ্ছি, চীনের সাথে 99% পণ্যে শুল্ক ছাড়ের ব্যবস্থা থাকার পরও দেশটিতে কেন আমরা রপ্তানি বাড়াতে পারছি না বা কেন বাড়ছে না? জি, আমি একটু আগে আপনাকে বলেছি, আমরা যে পণ্যগুলা রপ্তানি করি সাধারণত সেগুলা চায়নায় কিন্তু তারা নিজেরা অনেক বেশি কম্পিটিটিভ, তারা ডোমেস্টিক সেক্টরে অনেক বেশি সেগুলো তৈরি করতে পারে। যেমন আপনি ধরুন, যদি আপনি লেদার শুজ তৈরি করতে চান, আপনি জানেন যে চায়না পৃথিবীর মধ্যে সবচাইতে এই সেক্টরে দক্ষ উৎপাদন তাদের আছে, সবচেয়ে কম পয়সায় তারা এগুলো পৃথিবীতে সাপ্লাই করতে পারে। আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা বৈদেশিক বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে পারি কিনা সেটা একটা বিষয়, যেটা আমাদের অ্যাম্বাসেডর মহোদয় বলছিলেন। আপনি দেখুন, খেয়াল করুন যে আমরা যে বিনিয়োগ চাই, এখানে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচারিং কালচার আছে, তাই না? আমরা ম্যানুফ্যাকচারিং তৈরি করতে পারি, আমাদের ম্যানুফ্যাকচারিং জিডিপি রেশিও প্রায় 23-24 ভাগ, সেটা পৃথিবীর মধ্যে অনেক বেশি। আমাদের সমস্যা হচ্ছে আমাদের কোনো ক্ষেত্রে পলিসি প্রেডিক্টেবিলিটি নাই। আমরা যেগুলো দিতে চাই, অফার করতে চাই, সেগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি না, আমরা হুটহাট পলিসি পরিবর্তন করি, এটা একটা কনসার্ন। দ্বিতীয় হচ্ছে আমরা যেগুলোকে কমিট করি, যেগুলো আমরা ইনভেস্টরদেরকে দিতে চাই, অনেক সময় আমরা সেগুলো কিন্তু তাদেরকে দিতে পারি। আমরা অনেক সময় ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, আমরা বলি যে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল প্লট তাদেরকে দেবো, পরে দেখা যায় যে গ্যাস, ইলেকট্রিসিটি সংযোগ এগুলোতে সমস্যা থাকে, সেটা একটা সমস্যা। আরেকটি প্রবলেম না বললেই নয়, সেটা হচ্ছে যদি আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করি, সেখানে কিন্তু দেখুন ডিসপিউটস হতে পারে, বিভিন্ন ব্যাপারে মতদ্বৈততা হতে পারে। এই ডিসপিউটস গুলোকে আমরা কিভাবে সেটেল করবো, এইগুলোকে কিন্তু আন্তর্জাতিক প্র্যাকটিস আছে, যেখানে কিন্তু বাংলাদেশ এখন আমরা পিছিয়ে আছি, যে ওই ডিসপিউট গুলো কিভাবে আমরা মিউচুয়ালি সলভ করে ভালো এক্সাম্পল তৈরি করতে পারি কিনা, সেখানে কিন্তু আমাদের ঘাটতি আছে। জি অবশ্যই। আসলে ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা আসলে যেই চ্যালেঞ্জগুলো আছে বিদেশি বিনিয়োগ আনতে এই দেশে, এগুলো নিশ্চয়ই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সামনে আরও হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।